বিশ্বের রাজপরিবারগুলোর কথা বলতে গেলে শুরুতেই চলে আসবে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির কথা। একসময় বিশ্বের প্রায় 1/4 ছিল এই ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, যার কারণে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না এমন কথাও প্রচলিত ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ ভূখণ্ডগুলো একে একে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করলে ব্রিটিশ সাম্রাজ্যেরও পতন ঘটে। সাংবিধানিক রাজতন্ত্রের কারণে একসময়কার ক্ষমতাশালী এই রাজপরিবারটি আগের মতো আর ক্ষমতাধর না থাকলেও যুক্তরাজ্যের গোল্ডেন পিরিয়ডের সিম্বল হিসেবে এখনও টিকে রয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাজ্যে ঘুরতে আসা লাখ লাখ ট্যুরিস্ট 1100 বছরের বেশি পুরনো এই পরিবারটির প্রাসাদ থেকে শুরু করে তাদের বিভিন্ন ক্যাসল ও জাদুঘরে থাকা আর্টস জুয়েলারি দেখতে আসে। 2019-20 অর্থ বছরে প্রায় 3.3 মিলিয়ন ট্যুরিস্ট ব্রিটেনের রয়্যাল ফ্যামিলির বিভিন্ন রেসিডেন্স এবং দর্শনীয় স্থান ঘুরতে এসেছিল এবং সেখান থেকে ইউকে সরকার 71.5 মিলিয়ন পাউন্ডের বেশি আয় করেছিল। 67 বিলিয়ন পাউন্ডের বেশি ভ্যালু নিয়ে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিকে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ব্র্যান্ড হিসেবে কনসিডার করা হয়। কিন্তু ট্যুরিজম ছাড়াও আর কি উপায়ে এই রাজপরিবারটি আয় করে থাকে? 1668 সালে ব্রিটিশ রাজপরিবার কনস্টিটিউশনাল মনার্কি সিস্টেম অ্যাডপ্ট করার মাধ্যমে সুবিশাল ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতা ধীরে ধীরে নির্বাচিত সরকার এবং সরকারি বিভাগের উপর বণ্টন করে দিতে শুরু করে। কনস্টিটিউশনাল মনার্কি বা সাংবিধানিক রাজতন্ত্র মূলত এক প্রকার সরকার ব্যবস্থা যেখানে হেড অফ দ্য স্টেট হিসেবে একজন রাজা বা রানী থাকলেও দেশের সংবিধান অনুসারে তারা দেশের রাজনীতিতে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ এবং রাজনৈতিক ক্ষমতা সংরক্ষণ করে না। তারা বরং রয়্যাল ফ্যামিলির সিম্বল হিসেবে সরকারের বেশ কিছু দায়িত্ব পালন করে থাকেন। বিশ্বের বেশিরভাগ রাজতন্ত্রই বর্তমানে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী পরিচালিত হয়, তবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো 15টি দেশ এখনও ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির রাজতন্ত্রের অনুগত। 2022 সালের সেপ্টেম্বর মাসে মৃত্যুর আগ পর্যন্ত কুইন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি উইন্ডসর হেড অব দ্য স্টেট বা ক্রাউনের দায়িত্ব পালন করেন। রানীর মৃত্যুর পর বর্তমানে তার বড় ছেলে কিং চার্লস ফিলিপ আর্থার ক্রাউন হিসেবে হেড অব দ্য স্টেটের দায়িত্ব নেন। এতে করে কিং আর্থার রয়্যাল ফ্যামিলি ও যুক্তরাজ্যের প্রধান হওয়ার পাশাপাশি সেখানকার সামরিক বাহিনী, বিচার বিভাগ ও সিভিল সার্ভিসের প্রধান এবং ইংল্যান্ডের সকল চার্চের সুপ্রিম গভর্নর হয়ে উঠেছেন। এর পাশাপাশি ইংল্যান্ড সহ কমনওয়েলথের আরও 14টি দেশের সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে ক্রাউনের তেমন কোনো ইনভলভমেন্ট না থাকা সত্ত্বেও তাকে এই দেশগুলোর হেড অব দ্য স্টেট হিসেবে সম্মান করা হয়। পূর্বে ব্রিটিশ সাম্রাজ্য পরিচালনার জন্য জনগণ ক্রাউনকে যেই ট্যাক্স পে করত তা দিয়ে রাজপরিবার পরিচালনার পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হতো। তবে কনস্টিটিউশনাল মনার্কি হিসেবে বর্তমানে যুক্তরাজ্যের অন্তর্গত দেশগুলো পরিচালনার সকল দায়িত্ব দেশের সরকার অথবা ফার্স্ট মিনিস্টারের হাতে হওয়ায় জনগণের প্রদত্ত ট্যাক্স সরাসরি সরকারি কোষাগারে জমা হয়। তাহলে বর্তমান সময়ে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি আদতে কিভাবে জীবনযাপন করছে এবং তাদের আয়ের উৎসগুলো আদতে কি? ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিতে প্রয়াত রানী এলিজাবেথ থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্য যুগ যুগ ধরেই লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করে আসছে। বাকিংহাম প্যালেস থেকে শুরু করে কেনজিংটন প্যালেস, বালমোরাল ক্যাসেল এবং সেন্ট জেমস প্যালেসের মতো রেসিডেন্স হিসেবে 23টি ক্যাসেল বা ফোর্ট রয়েছে, যার মধ্যে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় বালমোরাল ক্যাসেল এবং স্যান্ড্রিংহাম এস্টেটের প্রপার্টি ভ্যালু যথাক্রমে 140 মিলিয়ন পাউন্ড ও 65 মিলিয়ন পাউন্ড। রয়্যাল ফ্যামিলির এই সবগুলো প্রপার্টি মেইনটেন্যান্সের জন্য বছরে প্রায় 50 মিলিয়ন পাউন্ড খরচ হয়। এছাড়া ডাচি অফ ল্যাঙ্কাস্টার এবং কর্নওয়েল মিলিয়ে লক্ষ লক্ষ হেক্টর জমি, বংশানুক্রমে পাওয়া প্রায় 6 বিলিয়ন পাউন্ড সমমূল্যের জুয়েলারি ও আর্ট ক্রাফট রয়েছে ব্রিটিশ এই রয়্যাল ফ্যামিলির অধীনে। আবার দেশ বিদেশে ভ্রমণের জন্য প্রাইভেট জেট ভয়েজার এবং প্রাইভেট ট্রেন রয়্যাল ট্রেন থেকে শুরু করে নিত্যদিনের যাতায়াতের জন্য বেন্টলি স্টেট লিমুজিন ও রোলস রয়েস সিলভার রেইথ 2 LWB এর পাশাপাশি রয়্যাল ফ্যামিলি রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, অডি RS6, রেঞ্জ রোভার হাইব্রিড LWB এবং ল্যান্ড রোভার ডিফেন্ডারের মতো একাধিক লাক্সারিয়াস গাড়ি। এর পাশাপাশি কুইন এলিজাবেথকে সবসময় যে হ্যান্ডব্যাগটি ক্যারি করতে দেখা যেত সেটি ইংল্যান্ডের লাক্সারি ব্র্যান্ড লনার লন্ডনের তৈরি করা এবং রানী সবসময় এই ব্র্যান্ডেরই হ্যান্ডব্যাগ ব্যবহার করতেন। কোম্পানিটির তথ্যসূত্রে রানীর জীবনকালে ব্র্যান্ডটি 200টিরও বেশি পার্স শুধুমাত্র রানীর জন্য এক্সক্লুসিভলি সাপ্লাই করেছে। রানী থেকে শুরু করে পরিবারের সকল সদস্যদের জন্য একাধিক প্রাইভেট শেফও রয়েছে এই রাজপরিবারের। কিন্তু ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির এরকম লাইফস্টাইল মেনটেনের জন্য এসব এক্সপেন্ডিচার কিভাবে ম্যানেজ করা হয়? 2021 সালে ক্রাউন ফ্যামিলি মেম্বারদের মোট খরচের পরিমাণই ছিল প্রায় 97 মিলিয়ন পাউন্ড। এমনকি শুধুমাত্র বাকিংহাম প্যালেসের রয়্যাল মেম্বারদের দেখাশোনা এবং যাবতীয় কার্যক্রমে সাহায্য করার জন্য 500 জনের বেশি স্টাফের প্রয়োজন হয়, যাদের পেছনে খরচের পরিমাণ প্রায় 24.1 লক্ষ পাউন্ড। ইনসাইডারের একটি তথ্যসূত্রে রাজপরিবারের সদস্যরা রয়্যাল আউটফিট হিসেবে এক্সক্লুসিভলি ডিজাইনার্স কালেকশন পরিধান করেন, যেগুলোর দাম কয়েক লক্ষ ডলার পর্যন্ত হয়।
কিন্তু এত মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করার জন্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি আদতে কোন সোর্স থেকে রেভিনিউ জেনারেট করে? ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির আর্নিংয়ের সবচাইতে বড় অংশটি সভারেন গ্র্যান্ট থেকেই জেনারেট হয়ে থাকে। ব্রিটিশ সরকার হিজ ম্যাজেস্টির অফিসিয়াল ডিউটি, রয়্যাল হাউস হোল্ডার মেইনটেন্যান্স এবং রয়্যাল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান বাবদ প্রতি বছর যে পরিমাণ ফিনান্সিয়াল রিসোর্স প্রোভাইড করে মূলত সেদিকেই সভারেন গ্র্যান্ট বলা হয়। 2011 সালে সভারেন গ্র্যান্ট নীতিমালা অনুযায়ী দেশটির ট্রেজারি মিনিস্ট্রি থেকে সভারেন গ্র্যান্টের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। সভারেন গ্র্যান্ট হিসেবে রয়্যাল ফ্যামিলির অফিসিয়াল এক্সপেন্সেস বহনের জন্য যে অর্থ প্রদান করা হয় তা মূলত রয়্যাল ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ক্রাউন এস্টেট থেকে পাবলিক ফান্ডেড আয়ের একটি নির্ধারিত অংশ। ইংল্যান্ড থেকে শুরু করে স্কটল্যান্ড এবং ওয়েলস জুড়েও ব্রিটিশ রাজ পরিবারের অনেক প্রপার্টি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোকে একত্রে ক্রাউন এস্টেট বলা হয়। এই ক্রাউন এস্টেটের মধ্যে রয়েছে 1,16,000 হেক্টর জমি। এসব জমিতে কৃষি জমি সহ বিভিন্ন কমার্শিয়াল স্থাপনাও রয়েছে, যার মালিকানা সরকার এবং রাজ পরিবার উভয়ের কাছেই বিভক্ত। এই সম্পদগুলো জনগণ এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বিধায় এগুলোকে একত্রে দ্য সভারেন পাবলিক এস্টেটও বলা হয়, যার মোট সম্পদের পরিমাণ 17.97 বিলিয়ন পাউন্ড। ক্রাউন এস্টেট থেকে জেনারেটকৃত সভারেন গ্র্যান্টের অর্থ প্রথমে সরকারি কোষাগারে জমা হয় এবং নিয়ম অনুযায়ী রাজ পরিবারের পাওনা তাদের কোষাগারে স্থানান্তর করে দেওয়া হয়। 2013-14 অর্থ বছর থেকে এই সভারেন গ্র্যান্টের পরিমাণ ছিল 15%, কিন্তু পরে বাকিংহাম প্যালেসের রিসার্ভিসিংয়ের জন্য রয়্যাল ট্রাস্টিদের পরামর্শ অনুসারে 2026-27 অর্থ বছর পর্যন্ত এর পরিমাণ 10% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার প্রেক্ষিতে 2017-18 অর্থ বছর থেকে সভারেন গ্র্যান্টের মোট আয়ের 25% দেশটির সরকার রয়্যাল ফ্যামিলির কোষাগারে জমা করে দেয়। কোনো একটি নির্দিষ্ট অর্থ বছরের জন্য সভারেন গ্র্যান্টের অর্থের পরিমাণ কত হবে তা তখন থেকে আরও 2 অর্থ বছর পূর্বে ক্রাউন এস্টেট থেকে আয়কৃত অর্থের পরিমাণের উপর নির্ধারণ করা হয়। যেমন 2021-22 অর্থ বছরে ক্রাউন এস্টেট থেকে জেনারেটকৃত মোট রেভিনিউর পরিমাণ ছিল 312.7 মিলিয়ন পাউন্ড। তবে একই অর্থ বছরে রয়্যাল ফ্যামিলির জন্য বাকিংহাম প্যালেস রিসার্ভিসিংয়ের 34.5 মিলিয়ন পাউন্ড সহ নির্ধারিত সভারেন গ্র্যান্টের পরিমাণ ছিল 86.3 মিলিয়ন পাউন্ড, যা আদতে 25% চাইতেও বেশি। কারণ এই অ্যামাউন্ট ক্রাউন এস্টেটের 2 অর্থ বছর আগের আয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সভারেন গ্র্যান্ট অ্যাক্ট 2011 অনুসারে যদি ক্রাউন এস্টেট থেকে আয়ের পরিমাণ কোনো বছর কমও হয়, তখনও পূর্ব নির্ধারিত পার্সেন্টেজের উপর নির্ভর করে রয়্যাল ফ্যামিলির জন্য সভারেন গ্র্যান্ট বরাদ্দ থাকে। ব্রিটিশ রাজ পরিবারের আয়ের আরেকটি উৎস হল প্রিভি পার্স, যা ক্রাউনের অফিসিয়াল এবং প্রাইভেট 2 ধরনের এক্সপেন্স বহন করে। প্রিভি পার্স মূলত ডাচি থেকে প্রাপ্ত অর্থকে নির্দেশ করে। ডাচি বলতে মূলত ডিওকের জমিদারিকে বোঝানো হয় এবং সেই জমিদারি থেকে প্রাপ্ত ট্যাক্স এবং অন্যান্য আয় ক্রাউনের কাছে হস্তান্তর করা হতো। বর্তমানে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির 2টি ডাচি রয়েছে, দ্য ডাচি অফ ল্যাঙ্কাস্টার এবং দ্য ডাচি অফ কর্নওয়েল। ডাচি অফ ল্যাঙ্কাস্টার মূলত ক্রাউনের অধীনস্থ, অর্থাৎ এটি মূলত রাজা বা রানীর ব্যক্তিগত আয়। অন্যদিকে ক্রাউনের পরবর্তী সাকসেসরের হাতে থাকে ডাচি অফ কর্নওয়েলের কন্ট্রোল। ডাচি অফ ল্যাঙ্কাস্টারে ইংল্যান্ড এবং ওয়েলস মিলিয়ে মোট 18,481 হেক্টর জমি রয়েছে, যা গত 700 বছর ধরে ক্রাউনের ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে কমার্শিয়াল, এগ্রিকালচারাল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টিজ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 652 মিলিয়ন পাউন্ড। ডাচি অফ ল্যাঙ্কাস্টারের পাশাপাশি ডাচি অফ কর্নওয়েলের অধীনে রয়েছে প্রায় 1,31,000 একর জমি, যার মধ্যে কমার্শিয়াল অ্যাসেটসের ভ্যালু $450 মিলিয়ন। রাজা হওয়ার আগে ক্রাউনের সাকসেসর হিসেবে তৎকালীন প্রিন্স চার্লস ফিলিপ আর্থার ডাচি অফ কর্নওয়েলের ডিউক ছিলেন। তবে তিনি ক্রাউনের দায়িত্ব পাওয়ার পর উনার পরের সাকসেসর হিসেবে তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম আর্থার ফিলিপ লুইস ডাচি অফ কর্নওয়েলের ডিউক হয়েছেন, যিনি আগে ডিউক অফ ক্যামব্রিজ ছিলেন। ল্যাঙ্কাস্টার এবং কর্নওয়েল এই 2টি ডাচি এস্টেট থেকে 2021-22 অর্থ বছরে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির রেভিনিউর পরিমাণ ছিল 45 মিলিয়ন পাউন্ড, যেখানে ডাচি অফ ল্যাঙ্কাস্টার থেকে রেভিনিউর পরিমাণ ছিল 28.69 মিলিয়ন পাউন্ড, যা 2020-21 অর্থ বছরের তুলনায় 1.1 মিলিয়ন পাউন্ড বেশি। এছাড়াও সেন্ট্রাল লন্ডনে থাকা ক্রাউনের কমার্শিয়াল প্রপার্টিগুলো এই প্রিভি পার্স বা প্রাইভেট ইনকামের অন্তর্গত। রাজ পরিবারের সদস্যদের বিভিন্ন খরচ এই প্রিভি পার্স বা ডাচিগুলো থেকেই হয়ে থাকে। যেমন 2020 সালে ডাচি অফ কর্নওয়েল থেকে আসা আয় থেকে তৎকালীন প্রিন্স চার্লস তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবং তার পরিবারকে $6 মিলিয়ন দিয়েছিলেন। সভারেন গ্র্যান্ট এবং প্রিভি পার্স ছাড়াও রয়্যাল কালেকশনে রানীর একান্ত মালিকানাধীন আর্টওয়ার্ক, স্ট্যাম্প কালেকশন, গ্রেগরিয়ান পেপার্স, মিলিটারি ম্যাপস এবং সোর্সের মতো কিছু সম্পদ রয়েছে, যেগুলো রয়্যাল কালেকশন হিসেবে পরিচিত। এই রয়্যাল কালেকশনের মধ্যে আছে কিং পঞ্চম জর্জের স্ট্যাম্প কালেকশন, যার ভ্যালু 100 মিলিয়ন পাউন্ড, ভিক্টোরিয়ান সুইট, স্যাফায়ার ব্রোচ, ম্যারিজ ব্রোচ, রাশিয়ান ব্রোচ, ইম্পেরিয়াল স্টেট ক্রাউন সহ আরও বেশ কিছু রাজকীয় জুয়েলারি এবং এই রয়্যাল ফ্যামিলির পূর্বপুরুষদের ব্যবহৃত বিভিন্ন জিনিস। এই রয়্যাল কালেকশনগুলো থেকেও ব্রিটিশ রাজপরিবার আয় করে থাকে।
রয়্যাল কালেকশনগুলো মেইনটেন্যান্সের জন্য 1993 সালে প্রতিষ্ঠিত রয়্যাল কালেকশন ট্রাস্ট আছে, যারা রয়্যাল রেসিডেন্স এবং বিভিন্ন গ্যালারিতে এসব রয়্যাল কালেকশনের প্রদর্শনীর আয়োজন করে, যা ব্রিটিশ রাজ পরিবারের একটি আয়ের উৎস। 2021-22 অর্থ বছরে রয়্যাল কালেকশন প্রদর্শনী থেকে মোট 24.04 মিলিয়ন পাউন্ড রেভিনিউ জেনারেট করা হয়েছিল। এছাড়াও প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের হর্স রেসিংয়ের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তার ব্যক্তিগত আস্থা বলে 100টিরও বেশি ঘোড়া ছিল। এই ঘোড়াগুলোকে তিনি বিভিন্ন হর্স রেসিং ইভেন্টে পার্টিসিপেট করাতেন, যেখান থেকে প্রাইস মানি হিসাবে তিনি 9 মিলিয়ন পাউন্ডের বেশি আয় করেছিলেন।